সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি চেয়ারম্যান হওয়ার পর প্রথম কোনো জনসভা এবং ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের জনসংযোগের প্রথম জনসভায় সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যটির একটি পোস্টমর্টম করতে চাই এবং এই বক্তব্যটি তিনি কি বলেছেন, কি বলেননি, সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। তো প্রথমে এই নির্বাচনের যে জনসভা, প্রথম জনসভার 3টি ভাগে আমি ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে যদি বলি, জনাব তারেক রহমান চমৎকার একটি বক্তব্য দিয়েছেন, তাকে সাবলীল মনে হয়েছে, তার যে বক্তব্যের মাঝে কোনো ঝড়তা ছিল না এবং উদ্যমী, সাহসী এবং অত্যন্ত প্রজ্ঞাবান তাকে এই বক্তব্যটিতে মনে হয়েছে। প্রথমে তিনি বিগত পতিত স্বৈরাচার শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের একটু সমালোচনা করেছেন। তিনি বলেছেন, হাজার হাজার গুম খুনের বিনিময়ে আজ আমরা এখানে লক্ষ জনতা একত্রিত হয়েছি। গত 15 বছর একটি দল ক্ষমতার নামে আরেকটি দেশের গোলাম হয়ে গিয়েছিল। তাই আমি বলছি, দিল্লি নয় পিন্ডি, সবার আগে বাংলাদেশ। তিনি এই লাইনটি বলার মাধ্যমে তিনি ভারতের গোলামি করবেন না বা পিন্ডিরও গোলামি করবেন না, তিনি শুধুমাত্র বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সেই কথাটি যেমন বলেছেন। এবং তার বক্তব্যে তিনি জুলাই আগস্ট বিপ্লবে যেই ছাত্র জনতারা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন, সেই জায়গায় তিনি বলেছেন যে 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বাধীনতাকে রক্ষা করছেন। এটা হচ্ছিল তার বক্তব্যের ঠিক প্রথমের অংশ। তারপর দ্বিতীয় অংশে তিনি বলেছেন যে গত 15 বছরে শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের যে কি একটি বহাল অবস্থা, ঢাকা থেকে সিলেট যেতে নাকি 10 থেকে 14 ঘন্টা লাগে, এই সময়টিতে নাকি মানুষ সিলেট থেকে লন্ডনও যেতে পারে, এটা তারেক রহমান বলেছেন। তো তারেক রহমান তার এই নির্বাচনী জনসভায় জনগণের কাছ থেকে ভোট চেয়েছেন, মানে একেবারেই ধানের শীষের যে বিজয়, সেটা যাতে ছিনিয়ে তার নেতাকর্মী জনগণ সেটা নিয়ে আসতে পারেন, সেটার কথা তিনি বলেছেন। যদি ধানের শীষ বিজয়ী করতে পারেন, তাহলে জনাব তারেক রহমান আসলে কি করবেন এবং বাংলাদেশের জন্য মানে তার যেই মানে কি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বলতে গিয়ে তিনি বলেছেন, দেশের বেকারত্ব সমাধানে যুবকদের জন্য কাজের ব্যবস্থা করতে চাই, সেটা হয় দেশের ভেতর, না হয় দেশের বাইরে। আমরা যুবক ভাইদের স্বাবলম্বী করতে চাই। মানে হয়তো যুবকদেরকে দেশের ভিতরে রাখবেন অথবা বিদেশে পাঠাই দিবেন, কিন্তু যুবকদেরকে স্বাবলম্বী করতে চান, এটাই জনাব তারেক রহমান বুঝাতে চেয়েছেন। তারপর জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে ফের খাল খনন কর্মসূচি হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই খাল খনন যে কর্মসূচি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল বাংলাদেশের ইতিহাসের জন্য এবং বাংলাদেশের জন্য। সেই খাল খনন কর্মসূচি আবার জনাব তারেক রহমান শুরু করতে চান। তারপর জনাব তারেক রহমান বেশ কিছুদিন যাবৎ যে কথাগুলো বলছিলেন, যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষকরা হয়তো স্বাবলম্বী হবেন এবং যারা ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আমাদের মা বোনরা স্বাবলম্বী হবেন, এই কথাটি তিনি বলেছেন। তো এখন আমি বলবো যে তারেক রহমান আরেকটা দলের, যেটি এখন জনাব তারেক রহমানের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জামাত ইসলাম, তাদেরকে একটু সমালোচনা করেছেন। সমালোচনা করতে গিয়ে জনাব তারেক রহমান বলেছেন, সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে। আচ্ছা, অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, যারা বলছেন তাদেরকে 1971 সালে দেশের মানুষ দেখেছে। এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, এই যে এখানে বলছেন যে সব কিছুর মালিক আল্লাহ, একেবারে 100% সত্য কথা বলেছেন জনাব তারেক রহমান। তারপরে বলছেন যে কেউ কেউ ব্যবসার টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাইছে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতাকর্মীরা চাইছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে ভোট দেওয়া মানে ব্যস্তে যাওয়া। আবার অন্যদিকে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু অনেক নেতারা এটা বলছেন যে জামাতকে ভোট দিলে ব্যস্তে চলে যাবেন বা ব্যস্তের টিকিট পাবেন, এরকম হয়তো কথাবার্তা থাকতে পারে। যে তারেক রহমান এই কথাটি বলেছেন। আবার তারা এই জায়গায় বলছেন যে নির্বাচনের আগে তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছেন।
এখন বিএনপি অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, বিএনপি এই সমস্ত কথাবার্তা বলছেন, সুতরাং দুই দলই কিন্তু দুই দলকে ঠকাচ্ছে, জনগণকে ঠকাচ্ছে। যাই হোক, অমুকে দেখেছেন তমুকে দেখেছেন যারা বলছেন তাদের 1971 সালের দেশের মানুষ দেখেছেন। এখন যারা যে নেতৃত্বে আছে তারা কি যুদ্ধপরাধী রাজাকার কিনা সেটা আমি জানি না। যদি যুদ্ধপরাধী রাজাকার হয়ে থাকে তাহলে 1971 সালে তাদের যুদ্ধের জন্য বিচার করা উচিত। আমি যতটুকু জানি এই মুহূর্তে জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু 1971 সালে তাদের কোনো সম্পৃক্ত নেই, তবে দল হিসেবে জামাত ইসলাম 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে করেছেন, এটা নির্দ্বিধায় বলা যায়। তবে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই, জনাব তারেক রহমান প্রায় 30 মিনিটের মতো কথাবার্তা বলেছেন। এখানে একজন হাজিকে তিনি মঞ্চে ডেকে নিয়েছেন, তার সাথে কথাবার্তা বলেছেন। এর আগের যে কথাগুলো বলেছিলেন যে এই মালিককে আল্লাহ, কাবার মালিককে আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ, ওই সময় যাই হোক সেই কথাগুলো আছে। কিন্তু জনাব তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটির সব কিছুই আমি পজিটিভলি নিলাম, কিন্তু পজিটিভলি নিতে পারছি না একটা বিষয়, সেটা হচ্ছে গণভোট নিয়ে তারেক রহমান একটি বাক্য উচ্চারণ করেনি। মানে জুলাই আগস্টে বিপ্লবের মধ্য দিয়ে যেই সরকারটি গঠিত হয়েছে এবং যেই দলটি এখন রাজপথে, তারেক রহমান সিলেটের পুণ্যভূমিতে যে জনসভা করতে পারছেন, সেই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে জনগণের জাতির যে আকাঙ্ক্ষা যে গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান সংশোধিত হবে, কোনো ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগ পৃথকীকরণ, পুলিশ প্রশাসনের নিজস্ব কাঠামোতে তারা পরিচালিত হবে, এবং নানা অনেক কিছু আছে যেটা গত 9 মাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য সকল দল একসাথে বসে কিন্তু এই আলোচনার ভিত্তিতে একটি কাঠামো তারা দাঁড় করিয়েছেন। এখন এই কাঠামোর ভিত্তিতে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জায়গায় জনাব তারেক রহমানের যেহেতু প্রথম বক্তব্য সিলেট থেকে তিনি শুরু করেছেন, আমি অন্ততপক্ষে আশা করেছিলাম গণভোটের পক্ষে যে দানের শেষে ভোট দিন, গণভোটে হায়ের পক্ষে ভোট দিন, এরকম একটি বক্তব্য তারেক রহমানের পক্ষ থেকে আসবে। কিন্তু তারেক রহমানের পুরো বক্তব্যতে কিন্তু আমি এই জায়গায় অন্ততপক্ষে আশাহত হয়েছি, তারেক রহমান গণভোটের পক্ষে একটি কথা বললেন না। তো সবশেষ গতানুগতিক তারেক রহমান যে বিষয়টি বলেছেন আগেও, যুবকদের কথা, এই যে কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সব কিছুই মানে জানা কথাই তারেক রহমান বলেছেন। এই তারেক রহমানের বক্তব্য সেটা খুব যে একটা নতুনত্ব আছে সেরকম আমি দেখছি না। আমি যে বিষয়টি দেখছি, তারেক রহমান অত্যন্ত মানে সাবলীল ছিলেন, তিনি অত্যন্ত কনফিডেন্স ছিলেন, সেই জায়গায় তার যে ভয়েস সেটা অত্যন্ত চমৎকার ছিল এবং তার কথা বলার যে ধরন সেটাও চমৎকার ছিল। তবে এই গণভোট নিয়ে যদি তিনি কোনো কথা বলতেন তাহলে হয়তোবা আমার অন্ততপক্ষে ভালো লাগতো, দেশের অন্য মানুষদের ভালো লাগতো কিনা সেটা আমি জানি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।